জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন, বললেন মন্ত্রী। হাসিনা দেশে ফিরলেই ব্যবস্থা। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। লোকসভায় প্রতিবেদন, অনুমতি নেই রাজনৈতিক কর্মকাণ্ডেরও। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গড় খোঁজ খবর নিচ্ছেন শরণার্থীদের, নিরাপত্তা জোরদার। রাজধানীর বাজারে কাঁচামরিচের কেজি 400 টাকা, সবজির দর ঊর্ধ্বমুখী, চাহিদার তুলনায় সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তোমা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জুলাই সনদের ভিত্তিতেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শেখ হাসিনা দেশে আসলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে ঝিনাইদহে এসব কথা বলেন তিনি। সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ হাসিনার নামে মামলার বিষয়ে মন্ত্রী বলেন, মামলাগুলো তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে, আইনিভাবে এই ব্যবস্থা নেবে সরকার। জানান, আদালত তার নিজস্ব বিবেচনায় শেখ হাসিনার বিচার করবে। উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। বাকি প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রী। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই 133টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। এদিকে একই কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতে দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে বলেও জানান পর্যটন মন্ত্রী। সেটাকে আমরা যদি সুসজ্জিত করতে পারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিপিপি মডেল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। বৃহস্পতিবার লোকসভায় উপস্থিত হয়ে প্রতিবেদনে দেশটির সরকার এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর তাকে ফেরত চেয়ে করা অনুরোধটি আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। দীর্ঘদিনের মানবিক নীতির কারণেই তাকে আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে ভারত সরকার স্পষ্ট করেছে, ভারতের মাটি ব্যবহার করে হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে ব্যস্ত সময় পার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড়। পৌঁছেছেন রোহিঙ্গা ক্যাম্পে, ঘুরে দেখবেন সার্বিক পরিস্থিতি। এর আগে সকালে একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান এই বিশেষ মার্কিন দূত। এরপর আরও বিভিন্ন আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে আজ রাত 9টা 30 ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আমাদেরকে জানাবেন যে মার্কিন রাষ্ট্রদূতের যে বিশেষ দূত এখানে আমাদের কাছে এসেছেন, তিনি এখন কোথায় অবস্থান করছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? মার্কিন প্রতিনিধি দল সেটি আজকে কক্সবাজারে প্রায় 12টা নাগাদ কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছে এবং এরপরে সরাসরি উখিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। উখিয়াতে কিছুক্ষণ অবস্থানের পর ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গাড়িবহর রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে। যতদূর জানতে পেরেছি, রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি যে বন্যা হয়েছে, পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। সে সমস্ত এলাকা পরিদর্শন করবেন এবং যেখানে উন্নয়নমূলক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে তাদের বেশ কিছু কাজকর্ম তিনি পরিদর্শন করবেন এমন তথ্য রয়েছে। তবে তার সাথে যে টিম রয়েছে, প্রায় 14 সদস্যের টিম এখানে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি
তিনি পর্যবেক্ষণের পরেই মূলত আবারও কক্সবাজার সফর তিনি শেষ করবেন। কক্সবাজারে তার আগমনের মুখ্য উদ্দেশ্য আসলে রোহিঙ্গা ক্যাম্প সফর এবং এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। আজকের এই রোহিঙ্গা ক্যাম্পে তার সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে চারিদিকে বেশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বিমানবন্দর থেকে একেবারে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত সব জায়গায় পুলিশের বেষ্টনী থেকে শুরু করে সরকারের বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আসলে নিরাপত্তা ব্যবস্থা এখানে বেশ জোরদার করা হয়েছে। এবং তার এই সফরকে কেন্দ্র করে এখানে যে সমস্ত রোহিঙ্গারা আসলে বেশ তারা রিপাট্রিয়েশনের জন্য বেশ কিছুদিন ধরে কথাবার্তা বলছিলেন, তাদের মাঝেও বেশ আশার প্রাণ সঞ্চার হয়েছে। তারা প্রত্যাশা করছেন ইতিমধ্যে যে খবর ছড়িয়ে পড়েছে 3 লাখ রোহিঙ্গাকে তারা ফেরত নিয়ে যাবেন, সেই প্রত্যাশায় আসলে বীজ বুনতে শুরু করেছে তার এই সফরকে কেন্দ্র করে। তিনি ইতিমধ্যে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু এলাকায় তিনি যেখানে যেখানে আসলে আজকে সফর করার কথা রয়েছে সেখানে তিনি নামবেন এবং নেমে বেশ কিছু রোহিঙ্গা ক্যাম্পের যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে সেখানে তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি এখানে যারা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা রয়েছেন এই বর্ষার সময়ে যারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাদের প্রাণহানির ঘটনা ঘটছে তাদেরকে আসলে একটি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য তিনি কাজ করবেন বলে প্রত্যাশা করছেন এখানকার রোহিঙ্গারা। পাশাপাশি পুরো কক্সবাজার জেলা জুড়ে তার এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তিনি আজকে একেবারে দিনের শেষ পর্যন্ত তিনি এখানে পুরো রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখবেন এমন কথা রয়েছে। তবে এখন পর্যন্ত তার যে সফর সূচি আমাদের হাতে এসেছে সে অনুযায়ী তিনি মোটামুটি এখন রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন আসলে শুরু করবেন। ইরফান, ধন্যবাদ আপনাকে। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, কোনো আধিপত্যের কাছে মাথা নত করা যাবে না, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার ছিনিয়ে আনা হবে বলেও জানান তিনি। বলেন, বর্তমান সরকারের সময় দুর্নীতি বন্ধ হয়নি, বরং বেড়েছে। সৎ পথে চলুন, দুর্নীতিকে কঠোর হস্তে দমন করুন, চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব, কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। আক্রান্তের বেশিরভাগ শিশু। দুশ্চিন্তায় নির্ঘুম রজনী কাটছে অভিভাবকদের। শুধুমাত্র সচেতনতাতেই সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। রাজু মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। হাতে ক্যানোলা করা, তীব্র জ্বর আর ব্যথা নিয়ে অপলক নিষ্পাপ চাহনি, পাশেই দুশ্চিন্তা আর ক্লান্তি নিয়ে নির্ঘুম বাবা মা। এমন চিত্র এখন রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু ও হাম ওয়ার্ডের। বারবার স্যালাইন আর ক্যানোলা পরিবর্তনের ব্যথায় যখন ছটফটিয়ে কান্না করে আদরের ছোট্ট সন্তান, তখন অসহায় তাকিয়ে থাকাই যেন এক পরীক্ষায় পরিণত হয় বাবার। এইটার কারণে জ্বর হয়েছে, এই জন্য আমরা চাচ্ছি যে ডাক্তার দেখাবো। এই জন্য আমরা এই জায়গায় আইছি দেখানোর। আমরা আগে এই জায়গায় দেখাইছি। অন্যদিকে আদরের ছোট শিশু সন্তানকে বুকে জড়িয়ে হাসপাতালের জরুরি বিভাগের লম্বা লাইনে দাঁড়িয়ে অসহায় এক বাবা ডেঙ্গুর উপসর্গ নিয়ে ছুটে এসেছেন সন্তানকে নিয়ে। প্রথম রাতে হঠাৎ করে জ্বর আসছে, তো সকালবেলা আবার দেখি জ্বর নাই। পরে আমি ডিউটিতে চলে গেছি, গার্মেন্টসে চাকরি করি, তো বিকালে 5টা বাজে আসছি, এসে দেখি যে অনেক জ্বর। পরে ফার্মেসি থেকে ওষুধ নিছি, নিয়ে খাওয়াইছি, দেখি যে কমে গেছে। খেলাধুলাও করতেছে, ডাকতে আছে। পরে রাতে থেকে আবার দেখি অতিরিক্ত জ্বর। কোনোরকম ইয়ে করে আবার ভিতরে ঢুকাইছি, এখন দেখা যায় ডাক্তার কি বলে। আশা করি তো আজকে গতকাল ধরা পড়ছে। ঢাকার হাসপাতালগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। জনসচেতনতাই এখন এই সংকট থেকে মুক্তির প্রধান উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ঘোষণা দিয়ে আত্মহত্যা, তবে সাথে রয়েছে বাঁচার আর্জিও। রাজধানীর প্রেস ক্লাব থেকে গুলশান বনানীর বেশ কিছু জায়গায় দেখা মিলছে এমন একটি ব্যানারের। সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিতে চায় পরিবার। খোঁজ নিতে বেরিয়ে আসে প্রতারণার শিকার হওয়া, মাথায় চেপে বসা ঋণের বোঝা। 1.5 মাসের ব্যবধানে নবজাতক শিশুসহ প্রিয়তমা স্ত্রী এবং বাবার মৃত্যুর করুণ এক গল্প। জহিরুল ইসলাম টুটুলের ক্যামেরায় নাইমাল জিকর প্রতিবেদন। রাজধানীর বনানী এলাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে হঠাৎ দেখা মিলল একটি ব্যানার, যাতে লেখা সপরিবারে আত্মহত্যা করতে চায় একটি পরিবার।
সাথে বাঁচতে চাওয়ার আকুতিও। একই ব্যানারের দেখা মেলে জাতীয় প্রেস ক্লাবের সামনেও। এমন ব্যানার টাঙালো কে? এ প্রশ্নের উত্তর দিতে পারে না কেউ। পরে যোগাযোগ করা হয় ব্যানারে দেয়া সেই কন্টাক্ট নাম্বারে। এবার সেই ব্যক্তির সাথে দেখা করতে আমাদের গন্তব্য মিরপুরের দিকে। দেখা হলো সপরিবারে আত্মহত্যা করতে চাওয়া সেই ব্যক্তির সাথে। নাম পরিচয় গোপন রাখা শর্তে কথা বললেন নিউজ 24 এর সাথে। জানান, প্রবাসে থাকাকালীন পাকিস্তানি এক ব্যক্তির সাথে শুরু করেন ম্যান পাওয়ারের ব্যবসা, কিন্তু একসময় সব অর্থ আত্মসাৎ করে পালায় সে। এরপর স্ত্রীর লিভার ক্যান্সার ধরা পড়ে, বহু টাকা খরচ হয় সেই চিকিৎসাতেও। সব মিলিয়ে দেনা প্রায় কোটি টাকা। যারা পাওনাদার তারা মামলা করবে, আমাকে জেল খাটতে হবে, মেয়েটা আমাকে পাবে না, মেয়ের সামনে আমাকে নিয়ে বিচার হবে, মেয়েটা দেখবে তার বাবা হেসে হচ্ছে। এটা আমার মা মরা মেয়েটাকে আমি এত কষ্ট দিতে পারবো না। এই জন্যই আমি বাধ্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি। বলেন, এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন, তবে 9 বছরের শিশু সন্তানের কথা চিন্তা করে পিছু হটেছেন বারবার। এখন সপরিবারে বাঁচতে অনুদান নয়, চান একটু সাহস আর সহযোগিতা। বাংলাদেশে তো বিভিন্ন ব্যাংক লোন দেয়, এটা অনেক সিস্টেম, অনেক মর্গেজ, অনেক পেপারস তৈরি। আমার ওরকম কিছু নাই। তারপরে এরকম অনেক শিল্পপতি আছেন যাদের এক কথায় ব্যাংক আমাকে লোন দিয়ে দিবে, এরকম একটা আশা নিয়েই হয়তো আমি এটা দিছি আর কি। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের আর্থিক সংকট, একের পর এক প্রিয়জন হারানোর শোক আর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা একজন মানুষকে আত্মহননের দিকে ঠেলে দিতে পারে। তবে এমন সংকটে সবচেয়ে জরুরি হলো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সহায়তা, সাথে সময় মতো মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিষণ্ণতা, আচরণের পরিবর্তন, মুড ডিসঅর্ডার, ব্যক্তিত্বের পরিবর্তন ইত্যাদি কারণে মানুষের ভিতরে আত্মহত্যার প্রবণতা আসে। তার সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি আমরা বলবো, এই ধরনের বিপর্যস্ত মানসিক অবস্থায় যারা রয়েছেন তাদের হাসপাতালে ভর্তি রেখে, মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রেখে তাদের চিকিৎসা দিতে হবে। ব্যানারে লেখা আত্মহত্যা করতে চাই, কিন্তু সেই একই ব্যানারের আরও একটি বাক্য বাঁচতে চাই। এই একটি বাক্যই জানিয়ে দেয়, মৃত্যু নয়, মানুষ শেষ পর্যন্ত খোঁজে একটি আশ্রয়, একটি সহানুভূতির হাত। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। 1/11 পর শুরু হওয়া বিরাজনীতিকরণ দেশের গণতান্ত্রিক কাঠামো ও জনগণের আকাঙ্ক্ষাকে দুর্বল করেছে, এমনটি মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতাকে অজুহাত করে অতীতের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। রাজনীতিতে গবেষক ডক্টর মোবাশ্বের হাসানের বইমোড়ক উন্মোচন অনুষ্ঠানে সব কথা বলেন তারা। গুম, দমন, পীড়ন, নির্বাসন আর রাষ্ট্রের কর্তৃত্ববাদী চরিত্র, এসব অভিজ্ঞতা ও বিশ্লেষণ নিয়ে প্রকাশিত হয়েছে গবেষক ডক্টর মোবাশ্বের হাসানের নতুন বই ন্যারেটিভস অব অথরিটারিয়ানিজম। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গুমের দুর্বিষহ স্মৃতি মনে রাখার আহ্বানের পাশাপাশি উঠে আসে বিগত শাসন ব্যবস্থার সমালোচনা এবং বর্তমান সরকারের রাজনৈতিক দর্শনের নানা দিক। 2017 সালে 44 দিন নিখোঁজ থাকার অভিজ্ঞতা, রাষ্ট্রীয় দমন, পীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের বিশ্লেষণ নিয়ে লেখা বইটি নিয়ে কথা বলেন লেখক। মানুষকে যখন গুম করে তখন তার শরীরকে গুম করে এবং একই সাথে তার যে সত্তা তাকেও তারা গুম, চিন্তার যে সত্তা সেটাকে গুম করে ফেলে। এই বইটা হচ্ছে সেইটার বিরুদ্ধে একটা রেজিলিয়েন্সের পার্ট। এই জিনিসটাই হচ্ছে ন্যারেটিভ অফ দ্যাট টাইম। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, রাষ্ট্র গঠনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে ফরমায়েশি বুদ্ধিজীবিতা। 1/11 এটা তো উন্মোচন করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্বকে নিশ্চিহ্ন করার যে 1/11 থেকে যে শুরু হয়েছে এবং যে তাবেদারি ব্যবস্থা, অর্থাৎ হচ্ছে যে বিরাজনীতিকরণ করার অবস্থা, সেটারই তো ফল হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে একেবারে মেরুদণ্ডকে শেষ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নাই, অর্থনীতির কি অবস্থা তা তো আপনারা জানেনই। আর গুম খুনের স্মৃতি জাগিয়ে রাখতে ভুলে যাওয়ার প্রবণতা রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। আর কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না। আর এই বাংলাদেশকে কেউ যেন কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এই দুই বিষয়ে আমরা মনে করি আমাদের মধ্যে জাতীয় ঐকমত্য আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তুলনা দিয়ে তার আগে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাদেরকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব, সেই একটা ধারা, সেই একটা প্রবণতা খুব কৌশলে চলছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানে ব্যক্তি পূজার সংস্কৃতি থেকে সরে এসে বিষয়ভিত্তিক রাজনীতি এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। মোবাশ্বেরের ছবি প্রিন্ট করে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীদের জনগণের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। দুপুরে মুগদায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা জানান। নতুন বাংলাদেশে নাগরিকরাই হবে দেশের প্রকৃত মালিক। পরিবেশ রক্ষায় সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রার কথাও জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তার কর্মকাণ্ডকে অনুসরণ করে আপনাদের দল, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের ব্যক্তিগত ব্যবহার সবকিছু পরিচালিত করেন। নিজেরা ভালো কাজ করেন। আমাদের দলের প্যানেলও আপনাদেরকে আগামী দিনে এলাকার উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডকে আপনাকে তুলে ধরতে হবে। টানা বৃষ্টির প্রভাব ও সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। কাঁচামরিচের ঝাঁজ আরও বেড়ে কেজি ছুঁয়েছে 400 টাকায়। অন্যদিকে পোলাও চাল হিসেবে পরিচিত চিনিগুড়া চালের দাম হঠাৎ করে কেজিতে 50 টাকা বেড়েছে মাছ মাংসের দামও। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে বিপাকে রয়েছেন সাধারণ ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা। যে পণ্যই কিনতে যান তার দাম হাতের নাগালের বাইরে। এক সপ্তাহের ব্যবধানে আরও দাম বৃদ্ধি পায় তেমন কোনো সবজি 100 টাকার নিচে বিক্রি হচ্ছে না। বেগুন করলার কেজি 120 টাকা, ঢেঁড়স কিছুটা কম 80 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। আগের সপ্তাহের চেয়ে দ্বিগুণ বেড়ে দাম ছাড়িয়েছে 400 টাকা। ভালো মানের পেতে হলে গুনতে হচ্ছে 500 টাকা। পেঁয়াজ কেজিতে আরও 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। এমন বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। 3000 টাকা নিয়ে আসছি, আমার ব্যাগ দেখেন। এতে করে কি একটা মধ্যবিত্ত পরিবার চলতে পারে? সবজির দাম একটু বেশি, মাছের দামও বেশি। একটু নাগালের ভিতরে আসলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য কেনাকাটা করতে সুবিধা হতো। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির কারণে সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দূরের জেলা থেকে ট্রাক সবজি পরিবহনে সমস্যা থাকায় বাজারে সরবরাহ কমেছে। এ কারণেই পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব খুচরা বিক্রিতে পড়েছে। অনেক জায়গায় কৃষকরা ভ্যানে করে মাল আনছে, ভ্যানও যাচ্ছে না, রাস্তাঘাট ভেঙে গেছে বন্যাতে। এলাকার সবজিগুলো আসতেছে, এগুলো এক হলো ভাড়া, গাড়ি ভাড়া বেশি, তাছাড়া মালের দামও অতিরিক্ত বেশি। এদিকে কোনো কারণ ছাড়াই বেড়েছে সুগন্ধি চালের দাম। প্রায় 50 টাকা বেড়ে চিনিগুড়া চালের কেজি ছুঁয়েছে 220 টাকা। এজন্য বাজার কারসাজি ও রপ্তানি অনুমতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 120 থেকে 30 টাকা চাল ছিল পলার চাল, এখন 220 টাকা হয়েছে। কোম্পানিরা আরো বলতেছে আরো বাড়বে, আর 250 টাকা হবে নাকি। ডিমের দামেও স্বস্তি নেই। 10 টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে 140 টাকা। সোনালী মুরগি 350, ব্রয়লার কেজিতে 15 টাকা বেড়ে 200 টাকা। মাছের দামও আগের চেয়ে বাড়তি। কোনো কোনো মাছ কেজিতে 50 থেকে 100 টাকা দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বাড়ছে কেজিতে 15 টাকা। গত সপ্তাহে বিক্রি 130 টাকা, এ সপ্তাহে 140 টাকা। মাছের দাম কেজিতে 50-100 টাকা বাড়ে। তবে প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 780 এবং খাসির মাংস 1200 টাকায় স্থিতিশীল রয়েছে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অফ পিসের অধীনে এই পরিকল্পনার আওতায় গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এই শান্তি চুক্তিতে এরই মধ্যে সম্মত হয়েছে হামাস। চুক্তির পূর্ণ বাস্তবায়নে মিশরের কায়রোতে খুব শীঘ্রই মধ্যস্থতাকারী দেশগুলোর একটি গুরুত্বপূর্ণ বহুজাতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা তৈরি করবে ফিলিস্তিনি পুনর্গঠনের পথ। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছেন তাদের হামলায় কুয়েতের মার্কিন ঘাঁটিতে 2টি ড্রোন হ্যাঙ্গার এবং একটি জ্বালানি ডিপো পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া জর্ডানের ঘাঁটিতে হামলা ধ্বংস করা হয়েছে 3টি F-35 যুদ্ধবিমান। এর আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় 2 বছরের শিশুসহ এক দম্পতির মৃত্যু হয়, আহত হয় আরও 2 শিশু। এছাড়া জানজানে মার্কিন হামলায় প্রাণ হারান 3 আইআরজিসি সদস্য। কিশদ্বীপ, বুশেহর দ্বীপ এবং খুজেস্তানের 4টি স্থানেও ঘটেছে বিস্ফোরণের ঘটনা। আর ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।